আর ফিরে আসবে না। একটি ছোট গ্রাম আছে, নাম মেঘনাটির, যা ব্রাহ্মণবাড়িয়ার এক প্রত্যন্ত স্থানে লুকিয়ে আছে। গ্রামটি নদীর পাশে অবস্থিত, আর নদীর ঠিক ওপরে একটি পুরনো রেল লাইন আছে, যা এখন আর ব্যবহার হয় না। সন্ধ্যার পর কেউ সেখানে যাওয়ার সাহস পায় না। গ্রামের মানুষরা বলে, যদি তুমি সেখানে যাও হয়তো আর ফিরে আসবে না। মেঘনা তীরের প্রান্তে দাঁড়িয়ে আছে একটি 2 তলা লাল বাড়ি, যা সবাই শুধু লাল বাড়ি নামে চেনে। এক সময় এটি জমিদার হরিচরণ সাহার ছিল। মুক্তিযুদ্ধের সময় এই বাড়িতে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। কেউ বলে পাকিস্তানি সেনারা এটি আউটপোস্ট হিসেবে ব্যবহার করত। মানুষদের নির্যাতন করা হতো এবং কেউ কেউ আর ফিরে আসতো না। কিন্তু গ্রামের মানুষের মধ্যে প্রকৃত ভয় শুরু হয় 1992 সালে এক বৃষ্টির রাতে। অধ্যায় 1, নদীর ধারে কণ্ঠ। সেই রাতে এক যুবক রাতন তার বন্ধুর বাড়ি থেকে ফিরছিল। সন্ধ্যা তখন প্রচণ্ড বৃষ্টিতে ভিজে গেছে। হাতে তার একটি কেরোসিন বাতি ছিল, আর মনটা ছিল অদ্ভুত ভয়ে জর্জরিত। বাড়ি পৌঁছাতে হলে তাকে রেল লাইনের পাশে লাল বাড়ির পাশে দিয়ে যেতে হবে। বৃষ্টির মধ্যে হঠাৎ তিনি একটি মেয়ের কণ্ঠ শুনতে পেল। ভাই, তুমি কি 1 মিনিট শুনতে পারো? রাতন থমকে গেল। চারপাশে কেউ ছিল না, শুধু নদীর শব্দ আর বাতাসের আওয়াজ। কিন্তু কণ্ঠটা স্পষ্ট। আবার কণ্ঠ শুনতে পেল। ভাই, তুমি কি আমার বাতি দিতে পারো? আমি দেখতে চাই। হৃদয় ধুকফুক করতে লাগলো, কিন্তু মানুষের কৌতূহল, যা অবশ্যম্ভাবী, তাকে এগিয়ে নিয়ে গেল লালবাড়ির গেটের দিকে। সেখানে ফাঁকা আলোয় দাঁড়িয়েছিল একটি মেয়ে সাদা শাড়িতে, মুখ অর্ধেক অন্ধকারে ঢাকা। রাতন জিজ্ঞেস করল, তুমি কে এখানে? মেয়েটি হেসে উঠল, এক ঠান্ডা কম্পমান হাসি। বলল, আমি এখানে থাকতাম। বাতির আলো তার মুখে পড়তেই চোখগুলো কোনো চোখ নয়, শুধু কালো ফাঁকা গর্ত। রাতন চিৎকার করার চেষ্টা করল, কিন্তু কোনো শব্দ বের হলো না। সেই রাতে রাতন আর ফিরে আসেনি। পরের সকালে তার বাতি রেল লাইনের সামনে লাল বাড়ির সামনে পড়েছিল। চতুর্থ বাতি। অধ্যায় 2, সন্ধ্যার পর রেল লাইন। এই ঘটনার পর ভয় পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সন্ধ্যার পর কেউ সেখানে যাওয়ার সাহস পায়নি। যারা গিয়েছিল তারা অদ্ভুত কিছু অভিজ্ঞতা বর্ণনা করেছে। কখনো কেউ তাদের নাম ধরে ডাকত, কখনো বাতি নিজে নিজে জ্বলে উঠত, কখনো রেল লাইনে পদক্ষেপের আওয়াজ শুনতে, কিন্তু কেউ দেখার মতো ছিল না। একবার গ্রামের শিক্ষক মিস্টার শওকাত প্রমাণ করতে গিয়েছিলেন যে এটি সব কেবল কুসংস্কার। চাঁদবিহীন রাতে তিনি লাল বাড়ির কাছে দাঁড়ালেন, ফ্ল্যাশ লাইট হাতে। ডাকলেন, যদি কেউ এখানে থাকে বের হও। সেই রাতে যা ঘটল কেউ জানে না। পরের সকালে গ্রামের মানুষ তাকে রেল লাইনের পাশে মেঝেতে পড়ে থাকতে দেখল, চোখ চওড়া, মুখে ভয় মিশ্রিত ভয়। ডাক্তার বলল, হৃদরোগ। কিন্তু যারা দেখেছিল তারা বলল সে অবশ্যই কিছু দেখেছে। 2003 সালে গ্রামের 2 ছোট ছেলে, মিলন এবং শুভ, রেল লাইনের কাছে খেলার জন্য বের হলো, আর তারা আর ফিরে আসেনি। 3 দিন পর তাদের জুতো লাল বাড়ির সিঁড়ির নিচে পাওয়া গেল। যে কেউ বাড়ির ভিতরে ঢুকেছে সে অস্বাভাবিক ঠান্ডা অনুভব করেছে, আর বাতাসে একটি মিষ্টি ধাতব গন্ধ ভেসে বেড়াচ্ছে, যেমন পারফিউম আর পুরনো লোহা মিশে গেছে। গ্রামের মানুষরা বলে, মেয়ে এখনো বাড়ির ভিতরে ঘুরে বেড়ায়, মুখ দেখা যায় না, চোখ ফাঁকা। কেউ কেউ বলে তিনি মুক্তিযুদ্ধের সময় মারা গেছেন। অন্যরা বলে পাকিস্তানি এক অফিসার তাকে নদীতে ফেলেছিলেন। যাই হোক, সত্যি তার আত্মা এখনো আলো খুঁজে বেড়ায়। যে কেউ তার সামনে আলো ধরে সে আর ফিরে আসে না। একটি সংখ্যার বাতি 2। অধ্যায় 4, আজও আলো ফ্লিকার করে। 2020 সালে কয়েকজন ইউটিউবার লালবাড়ি তদন্ত করতে গেল একটি রিয়েল ভূত ইনভেস্টিগেশন ভিডিও করার জন্য। তারা রাত 11টার দিকে ঢুকলো, হাতে ক্যামেরা। প্রথমে কিছুই ঘটল না, কিন্তু মধ্যরাতে ক্যামেরায় দেখা গেল একটি মেয়ে
সাদা শাড়ি, মুখ দেখা যায় না, চোখ শুধু ফাঁকা। পরের দিন সেই চ্যানেল ইন্টারনেট থেকে বিলোপ হয়ে গেল। গ্রামের মানুষরা বলে তারা সেই রাতেই ফিরে আসেনি। কিছু মানুষ এখনো জানে মধ্যরাতে নদীর ধারে আলো ফ্লিকার করে, কেউ বাতি ধরে ফিসফিস করে, ভাই তুমি কি আমার আলো দিতে পারো? শেষ কথা, আজও মেঘনা তীরের মানুষরা সতর্ক করে, যদি তুমি বৃষ্টির রাতে লালবাড়ির পাশে রেল লাইনের ধারে যাও, বাতি বন্ধ করে দাও, কারণ একবার সে আলো দেখলে সে আসবে, আর একবার সে এলে ফিরে যাবার কোনো উপায় নেই।